সো হ্যালো গাইজ, আজকে আমরা ফোর্স সিস্টেমের থিওরি নিয়ে আলোচনা করব। তো এর আগে আমি একটা থিওরিটিক্যাল পার্ট একটা রেখেছিলাম একদম প্রথমের দিকের ক্লাসে। তো আজকে আমরা পুরো সাবজেক্টটা থিওরি নিয়ে আলোচনা করব, দিয়ে আমাদের এই সাবজেক্টটা আজকে এন্ড করব, মানে এই সাবজেক্ট বলছি সরি, এই টপিক্সটা আমাদের যে ইউনিটটা আমরা আজকে এন্ড করব। তো আমাদের পরপর তিনটে যে সাবজেক্ট আছে মানে চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারগুলো হচ্ছে তিনটে পরপর। ফার্স্টে আছে ফোর্স, আছে ফোর্সের পরেরটা আছে ইকুইলিব্রিয়াম, ঠিক আছে, তারপরের অবস্থাটা আছে হচ্ছে ফ্রিকশন। যারা ফিজিক্সটা একটু ভালোভাবে পড়ে এসছিস তারা তাদের কাছে জিনিসটা কিন্তু অনেকটাই সোজা লাগবে। যে ল গুলো আছে সেই ল গুলো পড়তেও কিন্তু আমরা যে থিওরিটিক্যাল পার্টগুলো আলোচনা করব সেই ল গুলো পড়তেও তাদের কিন্তু সুবিধা হবে, যারা অলরেডি ফিজিক্স ক্লাসগুলো ভালো করে এসছিস, ঠিক আছে। তো যাই হোক, আমি যে জিনিসটা বলি, এই তিনটে যে চ্যাপ্টার আছে এই তিনটে চ্যাপ্টার কতটা গুরুত্বপূর্ণ সেটা আমি আগের ক্লাসগুলোতেই বলেছি, যেগুলো একটা সিঁড়ি, একটা স্টেপ বাই স্টেপ। তো ফোর্সের গল্পটা কি আছে? ফোর্সের গল্পটা হচ্ছে কোনো একটা অবজেক্ট থাকবে, সেই অবজেক্টকে কোনো রকম ভাবে কোনো দিকে পুশ করা বা পুল করা, এইসব গল্পটা হচ্ছে আমাদের ফোর্স সিস্টেমে আমরা পড়বো, ঠিক আছে। বা হয়তো কোনো একটা অবজেক্টকে একদিকে না থেকে দুদিকে যদি দুদিক দিয়ে টানে, তাহলে আলটিমেটলি বস্তুটা কোথায় যাবে, তার রেজাল্ট কোথায় হবে, এই সব ঘটনাটা পড়বো আমরা ফোর্স সিস্টেমে, ঠিক আছে। দ্বিতীয়, ইকুইলিব্রিয়ামের গল্পটা কি না, ইকুইলিব্রিয়ামে ওই রকম গল্প না। ইকুইলিব্রিয়ামে হচ্ছে ওই বস্তুটাকে দুদিক দিয়ে টানা হবে, দিয়ে বস্তুটাকে দুদিক দিয়ে টানা হয়ে হয় একদিকটা জানা থাকবে না আর একদিকেরটা জানা থাকবে ফোর্স। আমাদের যে দিকটা জানা আছে সেই দিকটা দিয়ে যে দিকটা অজানা থাকবে সেদিকের ইকুয়েশন গুলো আমরা বার করব। তবে কি না কন্ডিশনটা কি না, কন্ডিশনটা হচ্ছে ইকুইলিব্রিয়াম, মানে এই বস্তুটা থাকবে স্থির অবস্থায়। এই ইকুইলিব্রিয়াম কথাটার মানে হচ্ছে কোনো একটা বস্তু মোশন হওয়ার আগের পজিশনটাকে বলা হয় ইকুইলিব্রিয়াম, মানে স্থির। কোনো একদিকের মান দেওয়া থাকবে, তোকে অন্য দিকের মানটা বিভিন্ন ক্যালকুলেশনে বার করতে হবে। এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের কনসেপ্ট। আর 3 নম্বর চ্যাপ্টারে কি আছে না, 3 নম্বর চ্যাপ্টারে বস্তুটাও থাকবে, ফোর্সও থাকবে, তার সাথে সাথে নিচে একটা ভূমি থাকবে যা যেখানে ঘর্ষণ তৈরি হবে। ওই ঘর্ষণের জন্য তার মধ্যে কি চেঞ্জ হতে হবে না হবে সেই ইকুয়েশন গুলো আসবে। তো এই ছোট্ট ছবিটার মধ্যেই কিন্তু সবকিছু লুকিয়ে আছে, ঠিক আছে। কিরকম না, ফোর্স হচ্ছে কোনগুলো, এই যে অ্যারো যে চিহ্নগুলো দিয়েছে এটা হচ্ছে ফোর্স। আচ্ছা, ইকুইলিব্রিয়াম কোনগুলো না, ইকুইলিব্রিয়াম হচ্ছে দুদিক থেকে টানার পর বস্তুটা স্থির অবস্থায় যে থাকবে তার যে কন্ডিশনটা সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম। আর ফ্রিকশন মানে কি, ফ্রিকশন মানে হচ্ছে ওই বস্তুটার নিচে একটা মেঝে চলে আসবে, যেটা কি না ইকুইলিব্রিয়াম বা ফোর্স সিস্টেমে এটা ছিল না, এটার কোনো বাধা ছিল না, ঠিক আছে, সেটা চলে আসবে। তো এই হচ্ছে আমাদের থিওরিটিক্যাল মেন কনসেপ্ট, তিনটে চ্যাপ্টারের পরপর তিনটা চ্যাপ্টার আছে সেই তিনটা চ্যাপ্টারের। তো যাই হোক, আজকে আমরা ফোর্স সিস্টেমের বিভিন্ন থিওরি গুলো আলোচনা করে আজকে আমাদের এই চ্যাপ্টারটা আমরা আজকে শেষ করব অফিসিয়ালি, ঠিক আছে। তো এটা আমরা প্রথমে ক্লাসেও আমরা একটু হালকা করে ডেসক্রাইব করেছিলাম যে ফোর্স, ইকুইলিব্রিয়াম আর ফ্রিকশন এই তিনটে চ্যাপ্টার কিন্তু একটার সঙ্গে একটা রিলেটেড। মানে আমরা এবার সেকেন্ড চ্যাপ্টারটা ঢুকছি ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়ামে যখন ঢুকবো তখন ফোর্সের অঙ্ক, ফোর্সের যে সূত্রগুলো আছে সেগুলো আমাদেরকে কাজে লাগবে। আচ্ছা, যখন ইকুইলিব্রিয়াম শেষ করে আমরা ফ্রিকশনে যাবো, ফ্রিকশনটা থাকবে, তার সাথে সাথে ফোর্স আর ইকুইলিব্রিয়াম দুটোরই কিন্তু সূত্রগুলো লাগবে, একটার সঙ্গে একটা কিন্তু রিলেটেড। এবং সেমিস্টারের অঙ্কেতে না বোঝা খুবই কঠিন যে কোনটা ফোর্সের অঙ্ক, কোনটা ইকুইলিব্রিয়ামের অঙ্ক, কোনটা ফ্রিকশনের অঙ্ক, ঠিক আছে। ফ্রিকশনের অঙ্কটা বোঝা যায় কারণ গ্রাউন্ডটা দিয়ে দেয়, কিন্তু ফোর্স আর ইকুইলিব্রিয়ামের কন্ডিশনটা বোঝা যায় না। ওই দুটো চ্যাপ্টারকে একই চ্যাপ্টার ধরে চলতে হবে। যাই হোক, আমরা পার্ট বাই পার্ট আসি। তো প্রথমেই আমি ফোর্স সিস্টেমের যে জিনিসগুলো আমরা সূত্রগুলো শিখেছি, সবাই কিন্তু প্রতিদিনই আমি অঙ্ক করার আগে যে জিনিসগুলো লেখাই সেই জিনিসগুলো আমি বলে দিই। ফার্স্টে আমি কি বলি না, রেজাল্টেন্ট ফোর্স, তাই তো। রেজাল্টেন্ট ফোর্স, রেজাল্টেন্ট ফোর্স বলি। ফোর্স সিস্টেমের দুটো ফোর্সকে দুটো টাইপে ভাগ করা যায়। একটা হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স, যেখানে কি আমাদের এ থাকে, বি থাকে আর থিটা থাকে, সেখান থেকে আমরা আর আলফাকে আমরা বার করি। এটা হচ্ছে আমাদের রেজাল্টেন্ট ফোর্স, যেখানে আমাদের আর এর সূত্রটা হচ্ছে √a² প্লাস b² প্লাস 2ab cos থিটা। এটা আর আমি আর ডেসক্রাইব করছি না, অনেকবার ডেসক্রাইব করা হয়ে গেছে। আমি চট করে থিওরিগুলো আলোচনা করে নিচ্ছি। আলফা tan ইনভার্স 1 ব্র্যাকেট দিয়ে b sin থিটা। আমার যদি কোথাও ভুল হয় আমাকে ধরিয়ে দিবি, a প্লাস b cos থিটা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের দুটো সূত্র, যেখানে রেজাল্টেন্ট মানে এ আর বি দুটো ফোর্স দেওয়া আছে, তার রেজাল্ট আমরা বার করছি। এটা হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স। তো এই যে রেজাল্টেন্ট ফোর্স দুটো
প্যারালাল ফোর্স যখন একটা প্যারালেলোগ্রাম ইয়েতে থাকে মানে স্থানে থাকে, তার যে রেজাল্ট আমরা বার করি সব জিনিসটার একটা মান আর অভিমান আছে। এই যে থিওরিটা, এই থিওরিটাকেই বলা হচ্ছে কি না প্যারালেলোগ্রাম ল। ঠিক আছে, তোরা একটু বই থেকে কি ইয়ে করে ওই প্যারালেলোগ্রাম লটা যত নাম্বার পেজে আছে একটু দাগ দিয়ে দে। কিছুই না, জাস্ট এই থিওরিটা লেখা আছে, থিওরিটা লেখার পর এই দুটো সূত্রকে লিখে দিতে হবে। ঠিক আছে, আমি ইয়েটা পড়ে দিচ্ছি, ডেফিনেশনটা দেখে নে, ওই প্রথমের দিকেই আছে প্যারালেলোগ্রাম লটা। আর না হলে আমি নোটসটা শেয়ার করে দেবো, শেয়ার ওখান থেকে ইয়ে করবে। আমি জাস্ট একটু পড়ে দিচ্ছি জিনিসটা। ঠিক আছে, ইফ টু ফোর্স অ্যাক্টিং সিমালটেনিয়াসলি অন এ পার্টিকেল বি represent its magnitude and direction by two adjustment sides of a parallelogram, and their resultant may be represent its magnitude and direction called parallelogram law. ঠিক আছে, কিছুই জিনিসটা না, দুটো ফোর্স তারা যে একটা প্যারালেলোগ্রামে একটা তাদের রেজাল্টের মান এবং ডাইরেকশন দুটো রিপ্রেজেন্ট করে, তাকেই বলা হয় প্যারালেলোগ্রাম ল। এটা হচ্ছে এটার মান, এটাকে বলা হয় ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড হচ্ছে এইটা, আর এইটা হচ্ছে কি না ডাইরেকশন। ঠিক আছে, ডাইরেকশন মানে অ্যাঙ্গেলটা আছে, একটা হচ্ছে মান আর একটা হচ্ছে ডাইরেকশন। এই জিনিসটাই বলেছে কি না এই যে প্যারালেলোগ্রাম লতে। ঠিক আছে, এই প্যারালেলোগ্রাম ল এর যে এই যে প্রমাণটা, সেই মনে করে দেখ তোদেরকে আমি করিয়েছিলাম, এরকম একটা এ ছিল, এরকম একটা বি ছিল, এ বি দিয়ে এখান থেকে ডট 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 করে এরকম করে একটা ত্রিভুজ আকারে একটা প্রমাণ যে বার করেছিলাম, সেই প্রমাণটাই হচ্ছে ডিটারমিনেশন অফ রেজাল্টেন্ট বাই অ্যানালিটিক্যাল অ্যান্ড গ্রাফিক্যাল মেথড। এই জিনিসটা তো এটা কিন্তু পরীক্ষায় থাকে। ঠিক আছে, এই দুটো কিন্তু একই জিনিস, এটা হচ্ছে সেই প্রমাণটা আর এটা হচ্ছে সেই লটা। ঠিক আছে, এটা হচ্ছে সেই প্রমাণটা, এটা হচ্ছে লটা। আমি যতগুলো এখানে টপিকস লিখলাম সবগুলো কিন্তু তোদের সিলেবাসে ধরে ধরে, যে সিলেবাস তো যদি খুলে দেখিস তাহলে সিলেবাস ধরে ধরে যে টপিকসগুলো আছে সেই টপিকসগুলো আমি লিখে দিলাম। এটা অলরেডি কিন্তু এই প্রমাণটা করা হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা আরেকটা কি ছিল, ফোর্সের দুটো পার্ট ছিল, একটা রেজাল্টেন্ট, আরেকটা কি কে বলবে? হ্যাঁ, রেজলিউশন ছিল, আরেকটা ছিল রেজলিউশন। রেজলিউশন এর দুটো কন্ডিশন ছিল, আর কন্ডিশন 1 আর কন্ডিশন 2 আমি আর সেটা কি বলে ডেসক্রাইব করছি না। তো এখানে গল্প কি ছিল না, এখানে ছিল আর ছিল আলফা ছিল, সেখান থেকে আমরা এ বি আর থিটা বার করতাম, তবে থিটাটার মানটা সবসময় 90 ডিগ্রি আকারে ইকুয়েশনটা বার করতাম। এটা ছিল আমাদের রেজলিউশন অফ ফোর্স, যেটা থিওরিটা হচ্ছে এইটা, যেটা থিওরিটা হচ্ছে এইটা। বোঝা গেল? এই পার্টটা লিখে যারা নতুন ঢুকলে একটু পাশে একটু পেজ নাম্বার গুলো লিখে নে, আমি ভিডিওটা পজ করছি। প্যারালেলোগ্রাম ল অফ ফোর্সটা পেয়েছিস? তাহলে আশা করি এই তিনটে যে দাগ দিলাম জিনিসগুলো, আশা করি এর থিওরিটিক্যাল পার্টগুলো তোরা বুঝতে পেরেছিস। বইয়ের পেজ নাম্বারটাও লিখে নিবি, নতুন বইয়ের 21 আর পুরনো বইয়ের হচ্ছে 15। ঠিক আছে, আচ্ছা এবার আমি আসি বো নোটেশন মেথড। এই জিনিসটা কি? তো ইকুইলিব্রিয়ামের কনসেপ্টটা কি জানা গেল? ইকুইলিব্রিয়ামের কনসেপ্টটা জানা গেল, কোনো একটা বস্তু আছে, বস্তুটাকে বিভিন্ন দিক থেকে ফোর্স লাগানো হয়েছে। ঠিক আছে, এরকম করে বিভিন্ন দিক থেকে ফোর্স দেওয়া হয়েছে, বিভিন্ন দিক থেকে এরকম করে বস্তুটাকে ঠেলা হয়েছে বিভিন্ন দিক থেকে, অথবা অথবা বস্তুটাকে বিভিন্ন দিক থেকে টানা হয়েছে, হয় পুশ না হলে পুল। ঠিক আছে, বিভিন্ন দিক থেকে টানা হয়েছে, বস্তুটা আছে কিন্তু ওই জায়গায় স্থির অবস্থায়, বস্তুটা আছে ওই জায়গায় স্থির অবস্থায়, সেই কনসেপ্টটার নামই হচ্ছে ইকুইলিব্রিয়াম, সেটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম কনসেপ্ট। এরপরে ঘটনাটা কি, যে এই ইকুইলিব্রিয়াম কনসেপ্টে যখন কি হয়, সমস্ত ফোর্সের যে রেজাল্ট সেটা যখন জিরো হয়, মানে ধর সাপোজ আমি উদাহরণস্বরূপ বলি, এখানে একটা ফোর্স আছে এ, এখানে একটা ফোর্স আছে বি, ঠিক আছে, এখানে একটা ফোর্স আছে সি, এখানে একটা ফোর্স আছে ডি, সমস্ত ফোর্সের যোগফল, কারণ এ আর বি এর যোগফল হচ্ছে জিরো, তবেই না এই বস্তুটা কোথাও মুভমেন্ট করবে না। যদি এ আর বি এর যোগফল জিরো না হতো তাহলে বস্তুটা কোথাও মুভমেন্ট করে যেত। তাহলে এ আর বি এর যোগফল যখন জিরো হবে তখনই ওই বস্তুটা কোথাও মুভমেন্ট করবে না। এটা অনেকের মাথার উপর দিয়ে গেল, তাই আমি আরো ডিটেলসে বলছি। আমরা জানি ছোটবেলা থেকে আমরা পড়ে এসছি, এটাকে এক্স এক্স অ্যাক্সিস, এটাকে ওয়াই ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, এটাকে আমরা প্লাস ওয়াই ধরতাম, এটাকে আমরা মাইনাস ওয়াই ধরতাম, এটাকে আমরা প্লাস এক্স ধরতাম, এটাকে আমরা মাইনাস এক্স ধরতাম, ধরতাম কিনা? হ্যাঁ, তো জাস্ট ইমেজিন কর এখানে একটা বস্তু রয়েছে। ঠিক আছে, এই বস্তু রয়েছে,
ও পাশ থেকে কে টানছে পাওয়ারটা প্লাস এক্স টানছে, এ পাশ থেকে টানছে মাইনাস এক্স, তাহলে দুজনের যোগফল যদি করিস প্লাস এক্স মাইনাস এক্স, তার যোগফল কত হবে? 0 হবে। তবেই ওই বস্তুটা ওখানে স্থির অবস্থায় থাকবে, ইকুইলিব্রিয়াম অবস্থায় থাকবে। এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাকে বলা হয় বো নোটেশন মেথড। বই থেকে দাগ দিয়ে পেজ নাম্বারটা বল, এটাকে বলা হয় বো নোটেশন মেথড। ঠিক আছে, ওয়েন দা, আমি একটু এটা পড়ে দিচ্ছি, তোরা বই থেকে দেখে নিবি। ওয়েন দা সেভারাল মেম্বার আর pinned are together and the joint is totally equilibrium, ঠিক আছে, জয়েন্ট ইজ টোটালি ইকুইলিব্রিয়াম মানে বিভিন্ন জায়গা থেকে ফোর্স বা পিন করার পরেও যখন বস্তুটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আসছে, টোটালি ইকুইলিব্রিয়াম নট মুভিং, দ্য রেজাল্টেন্ট অফ ফোর্স মাস্ট বি জিরো, দ্যাট কন্ডিশন মিনস বো নোটেশন মেথড। ঠিক আছে, এটাকেই বলা হচ্ছে বো নোটেশন মেথড। এবার এর একটু ডিটেলস ভাবে তোরা পড়ে নিবি জিনিসটা, একই জিনিস যা কনসেপ্ট গুলো বলছি ইকুইলিব্রিয়াম কনসেপ্ট তৈরি, এটাকে বলা হয় বো নোটেশন মেথড। দেখে নে কত নাম্বার পেজে আছে, পেয়েছিস? দেখে নে কত নাম্বার পেজে আছে, কত? হ্যাঁ 19 পেজে আছে নতুন বইয়ের, পুরনো বইয়ের তাহলে একটু আগে হবে, 14 হবে নিশ্চয়ই, 5টা পেজ আগে। তো সবগুলোতে কিন্তু একটু ড্রয়িং করে দিয়ে আসতে হবে। হ্যাঁ, যখনই কোনো একটা সূত্র বা সংজ্ঞা বলবে, সঙ্গে একটা মেম্বারের সঙ্গে এরকম অ্যারো দিয়ে যে যে জিনিসগুলো আছে একটু ড্রয়িং করবি। জানি না বইয়ে আছে কি ড্রয়িং করা, বো নোটেশনে আছে? আচ্ছা ঠিক আছে, আমি আরো ডিটেলসে দিয়ে দেবো। এখানে দেখবি ড্রয়িং করা আছে প্রতিটা রেতে, এই যে এরকম করে ছোট্ট করে ড্রয়িং করা আছে, 3 দিক থেকে 3টা ফোর্স, এই ড্রয়িং গুলো ছোট্ট করে দিয়ে আসবি। যতগুলো বলছি সবগুলোই কিন্তু হচ্ছে কি আমাদের কি বলে 2 নম্বর করে আসবে কিন্তু, ঠিক আছে, পরীক্ষায়। তাহলে আশা করি বো নোটেশন জিনিসটা বুঝতে পেরেছিস। এবার আমি আসি পরের জিনিসটাতে, ঠিক আছে, সেটা হচ্ছে মুভমেন্ট অফ ফোর্স। আগের দিনই আমরা মুভমেন্ট অফ ফোর্সের অঙ্কগুলো লাস্ট ক্লাস, আগের ক্লাসে আমরা জাস্ট আলোচনা করেছিলাম মুভমেন্ট অফ ফোর্স। মুভমেন্ট অফ ফোর্স ঘটনাটা মানে হচ্ছে, সাপোজ দুটো পয়েন্ট আছে, সাপোজ ধর এটা হচ্ছে আমাদের একটা ফিক্সড, এটা ধর একটা ফিক্সড পয়েন্ট বা সাপোর্টেড, সিম্পলি সাপোর্টেড পয়েন্ট। কোনটাকে কি বলা হয়, কোনটাকে ফিক্সড বলা হয়, কোনটাকে রোলার বলা হয়, সেটা আমরা ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে গিয়ে শিখবো কোনটাকে কি ধরনের বিম বলে। ঠিক আছে, তো সেইটা বলার আগে আমি আগে প্লেন জিনিসে আসছি। এটা ধর সাপোজ একটা সিম্পলি সাপোর্টেড, এই দিক থেকে একটা ফোর্স লেগেছে, এদিক থেকে একটা ফোর্স ওপরের দিক থেকে লেগেছে, ফোর্সটার নাম ধর সাপোজ 15 নিউটন, আর এইখান থেকে এটার দূরত্ব হচ্ছে 3 মিটার। ঠিক আছে, এই পয়েন্টটার নাম হচ্ছে এ, এই পয়েন্টটার নাম হচ্ছে বি। তাহলে আমরা আগের দিনই অঙ্কটাই করেছিলাম মুভমেন্ট অ্যাট এ, বার করেছিলাম মুভমেন্টের সূত্র হচ্ছে ফোর্স ইন্টু ডিস্টেন্স। ফোর্সের সঙ্গে ফিক্সড পয়েন্টের থেকে যে ফোর্সটার তুই মুভমেন্ট বার করছু, সেই ফোর্সটার যে ডিস্টেন্স সেটাকেই বলা হচ্ছে ওইটার মুভমেন্ট। তাহলে এখানে ফিক্সড পয়েন্টটা কে আছে, এ আছে ফিক্সড পয়েন্ট। তাহলে আমাদের সূত্রটা কি না, ফোর্স এফওআরসি, ফোর্স ইন্টু ডিস্টেন্স, এটা হচ্ছে আমাদের মুভমেন্টের সূত্র। এখানে দুটো জিনিস কাজ করবে, কিরকম, যে ফোর্সটার সঙ্গে যে ডিস্টেন্সটা তুই গুণ করছু, সেই ডিস্টেন্সটা যেন ফিক্সড পয়েন্ট থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়, তবেই কিন্তু হবে। কিরকম, এই যে ধর এটা হচ্ছে আমাদের ফিক্সড পয়েন্ট ধরেছিস, এটা হচ্ছে আমাদের ফোর্স, তাহলে এই ফোর্সটা যে এইখান দিয়ে পেরিয়েছে, এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি আছে, তখনই তুই এই ফোর্সটার সঙ্গে এই ডিস্টেন্সটা গুণ করবি। ঠিক আছে, যদি এটা অন্য অ্যাঙ্গেলে থাকো তাহলে কিভাবে করতে হয়, দুটো প্যারালাল, সেটা আগের দিন অঙ্কেতে বুঝিয়ে দিয়েছিলাম। তাহলে আমাদের মুভমেন্ট অফ ফোর্স কি, মুভমেন্ট অফ ফোর্সের কনসেপ্ট হচ্ছে মুভমেন্ট অফ ফোর্স ইজ ইকাল টু ফোর্স ইন্টু ডিস্টেন্স। ঠিক আছে, মানে একটা ফিক্সড পয়েন্ট ধরে ফোর্স ইন্টু ডিস্টেন্স, মানে এম এ ইজ ইকাল টু ফোর্সের জায়গায় বসাবো হচ্ছে 15 নিউটন, ওই যে ফোর্স, আর ডিস্টেন্সের জায়গায় বসাবো 3। অ্যান্সারটা কত হবে, 3 15 45। 15টার ইউনিট হচ্ছে নিউটন আর 3-এর ইউনিট হচ্ছে মিটার, তাহলে এইটার ইউনিটটা হবে নিউটন মিটার। ঠিক আছে, যদি কিলো নিউটন দেওয়া থাকতো তাহলে কিলো নিউটন মিটার হতো। এটা হচ্ছে আমাদের কনসেপ্ট কিসের না, মুভমেন্ট অফ ফোর্স। কত নাম্বার পেজে আছে বলে দে, পেজ নাম্বারটা দাগ দিয়ে দে। এটা হচ্ছে মুভমেন্ট অফ ফোর্স, কত নাম্বার পেজে আছে? হ্যাঁ 36 নাম্বার পেজে আছে নতুন বইয়ে। তাহলে পুরানো বইতে সম্ভবত আরো 5টা পেজ কমিয়ে দে। কত নাম্বার পেজে আছে বলে দে।
আচ্ছা, এর পরেরটা তোরা বলবি, আমি বলবো না, ঠিক আছে? সেটা হচ্ছে এফেক্ট অফ ফোর্স। ফোর্সের কি এফেক্ট হবে? ফোর্সের কি এফেক্ট হতে পারে? ফোর্সের ফলে কোন বস্তুর কি এফেক্ট হবে? এটা একটা বস্তু, এটার উপরে ফোর্স লাগলে কি হবে এই বস্তুটার? হ্যাঁ, কি পড়ে যাবে? তো সাপোজ এই বস্তুটার উপরে ফোর্স লাগছে, কি কি হবে ফোর্সটা লাগলে? হ্যাঁ, মোশন হবে, ঠিক আছে? তাহলে এফেক্ট অফ ফোর্স এক লাইনে সংজ্ঞাটা আছে, দেখে নে ওখানে, ঠিক আছে? আমি পড়ে দিচ্ছি। ইট মে ইট মে বি চেঞ্জ দ্য মোশন অফ এ বডি। ফোর্স লাগার ফলে কোন একটা বস্তুর উপরে যদি ফোর্স লাগে, ঠিক আছে, একদিক থেকে, অবশ্যই দুদিক থেকে নয়, একদিক থেকে যদি ফোর্স লাগে, তাহলে বস্তু বডিটার মধ্যে কি হবে না, মোশন তৈরি হবে, মুভমেন্ট তৈরি হবে, ঠিক আছে? এটাই হচ্ছে এফেক্ট অফ ফোর্স। 1 নম্বর 2 নম্বরে থাকে, সিম্পল এই জিনিসটা লেখা থাকবে। এটা কিন্তু থিওরিটিক্যাল পার্টের মধ্যে খুব সুন্দরভাবে এটা কিন্তু আসে পরীক্ষায়। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এফেক্ট অফ ফোর্স, এটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এই দুটো জিনিস কিন্তু আসে, আমি দেখেছি, এমন আমার দেখা। তার মানে আমি বলছি না যে এটাই হচ্ছে তোর সাজেশন, সাজেশন নয়, সবগুলোই পড়বো, ঠিক আছে, সাজেশন নয়। পেয়েছিস এফেক্ট অফ ফোর্স? একদম ফোর্স সিস্টেমের চ্যাপ্টারটাতেই প্রথমেই আছে, ফোর্সের প্রথমেই আছে, প্রথম চ্যাপ্টারেই আছে এফেক্ট অফ ফোর্স, প্রথমেই আছে, ফার্স্ট ফার্স্ট পেজটাতে দেখ, একদম ফোর্সের প্রথম পেজটাতে। সবাই কিন্তু বইয়ের পেজ নাম্বারটা দাগ দিয়ে রাখ, নাহলে পরে কিন্তু মনে হবে যে পরীক্ষার আগে যখন পড়তে বসবি তখন খুঁজে পাবিনি। আচ্ছা, লাস্ট দুটো, সেটা হচ্ছে ট্রায়াঙ্গুলার ল অ্যান্ড পলিগন ল। ভালো করে বোঝ জিনিসটা। এদিকে এদিকে সবাই, একটা ফুটবল আছে, ফুটবল বুঝ, একটা ফুটবল আছে, ফুটবলটাকে এইখান থেকে এ পাওয়ারে মারা হলো, তাহলে ফুটবলটা গেল এত দূর পর্যন্ত, যে পাওয়ারটা লেগেছে সেটা হচ্ছে এ। একজন আছে, একজন বল ফুটবলটাকে মারলো, এ পাওয়ারে মারলো, বলটা এত দূর পর্যন্ত গেল। এইখানে ফুটবলটা চলে এসছে, এবার এইখানে একজন এই ডাইরেকশনে বি পাওয়ারে মারলো, ফুটবলটা এইখান পর্যন্ত গেল, এখানে ফোর্সটার নাম হচ্ছে বি। তো এইখানে থাকা অবস্থায় এ আর বি দুটো যদি একসাথে মারা হতো, ফুটবলটা এখানে যেত কিনা? হ্যাঁ কিনা, কে বলবে? হ্যাঁ কিনা? যেত তো। এইখান থেকে ফুটবলটা এ পাওয়ারে মারলো, এই পজিশনে গেল, এইখান থেকে বি পাওয়ারে মারলো, এই পজিশনে গেল। যদি একসাথে মারতো তাহলে কিন্তু ফুটবলটা ওই ডাইরেক্ট ওখানেই যেত, ঠিক আছে? তাহলে এটাকে যদি সি ধরিস, সি ফোর্স ধরিস, তাহলে লটা বোঝা যাচ্ছে সি ইজ ইকাল টু ফোর্স এ প্লাস ফোর্স বি, ঠিক আছে? এই লটাকে বলা হচ্ছে কি না, ট্রায়াঙ্গুলার ল। ওই একই কনসেপ্টে পলিগন লটাও হবে, এটাকে বলা হয় ট্রায়াঙ্গুলার ল। সবাই কিন্তু এটা একটু ড্রয়িং করে, এটা একটু লিখে রাখ, এটা বইয়ে কোথাও ড্রয়িংটা নেই সম্ভবত, ঠিক আছে? একটু লিখে রাখ ট্রায়াঙ্গুলার ল, ট্রায়াঙ্গুলার লটা একটু লিখে রাখ। আমি দুটো ল বলছি, এই দুটো ল লিখে রাখ, ওটা বইয়েও পেয়ে যাবি। বই দেখ দিই কোথায় আছে, কত নম্বর পেজে, ট্রায়াঙ্গুলার ল অফ ফোর্স, একদম ফোর্স সিস্টেমের চ্যাপ্টারে প্রথমেই আছে, অত দূরে যেতে হবে না, প্রথম দিকেই আছে, দেখ ট্রায়াঙ্গুলার ল অফ ফোর্স আছে, পেয়েছিস? কত কত পেজে? হ্যাঁ, ওই 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 যে লটা আছে, ওই লটা লিখে এই ড্রয়িংটা একটু করে লে সবাই প্লিজ। 23 পেজে, ঠিক আছে? এই এই যে দুটো ল বলছি, লটা তো আছে বই লিখা, শুধু একটু ল এর পাশে এই ড্রয়িংটা করে রাখ, ঠিক আছে? ড্রয়িংটা শুধু করে রাখ, ট্রায়াঙ্গুলার ল বলে এই ড্রয়িংটা একটু বানিয়ে রাখ। ওখানে লটাতে লেখা আছে, তোরা লিখতে লিখতে আমি পড়ে নিচ্ছি। ইফ টু ফোর্স অ্যাক্টিং সিমালটেনিয়াসলি অন এ পার্টিকেল বি রিপ্রেজেন্ট ইট ইন ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন by the two sides of a triangle taken in order, their resultant may be represent in magnitude and direction by third side of triangle taken up opposite order. It's called triangular law of force, ঠিক আছে?
ব্যাস আর একটা হয়ে গেলে আমার থিওরি শেষ। ট্রায়াঙ্গুলার লটা করলাম, লাস্ট পলিগন ল। বই কোথায় তোর? ও ইয়ে করিস নি, আচ্ছা আচ্ছা, বইয়ে দেখে নিবি, টুকে নিবি এগুলো। হ্যাঁ, আমি নেক্সট দিন দেখতে চাই, অ্যাসাইনমেন্ট নয় যে এটা তোরা পরপর লিখে একটা খাতায় লিখেছ। অ্যাসাইনমেন্ট না লিখলে কি করবো, তোদের কিছু করতে করতে। হ্যাঁ, একটা লিখে লিখে এটা পাঠ করবি। আমার আছে পিডিএফটা, ঠিক আছে, এখান থেকে দেখে তুই ইয়ে করে করবি। কি হলো? তো দেখে এলে তাকে, ওকে ওকে গিয়ে নিয়ে আসতে হবে। চল চল যা। তো পলিগন লটা কিরকম, না পলিগন কথাটার মানে কেউ একজন বলুক, পলিগন মানে? হ্যাঁ, পলিগন মানে? আরে বহুভুজ রে, বহুভুজ। বহুভুজ দেখতে কিরকম হয়? এই ধর সাপোজ, ধর এরকম টাইপের আছে, ঠিক আছে, সাপোজ ধর একটা দুটো তিনটে চারটে পাঁচটা বাহু আছে। তো বহুভুজের কনসেপ্টটাও ঠিক সেম, যেরকম আমি এই ত্রিভুজের কনসেপ্টটা বললাম না, না এখান থেকে একটা ফুটবলকে যদি এ পাওয়ারে মারিস সে এই পয়েন্ট পর্যন্ত পৌঁছাবে, এখানের থেকে যদি ফুটবলটাকে বি পাওয়ারে মারিস তাহলে এখান পর্যন্ত পৌঁছাবে। যদি এইখানে থাকা অবস্থায় দুটো পাওয়ারকে একসাথে মারতিস তাহলে কিন্তু ফুটবলটা এখানেই যেত, আর এখানে আলাদা যেত না, ওখানে আলাদা যেত না, একবারেই যেত। তাহলে এটাকে যদি একটা সি ধরিস তাহলে সি ইজিক্যাল টু এ প্লাস বি। সেম কনসেপ্টও হচ্ছে এইখানে। সাপোজ ধর এখান থেকে একটা ফুটবল মেরেছিস পাওয়ার এ তে, ফুটবলটা এই পর্যন্ত পৌঁছেছে। এখান থেকে পাওয়ার বি তে মেরেছিস, ফুটবলটা এখানে পর্যন্ত পৌঁছেছে। আবার কি এইখান থেকে এই এই ডাইরেকশনে, একটু ডাইরেকশনটা খেয়াল করতে হবে কিন্তু, হ্যাঁ, এখান থেকে মারতে হবে এই ডাইরেকশনে, এই জায়গাটা থেকে মারতে হবে এই দিকের ডাইরেকশনে, এ পাশ থেকে মারতে হবে এই পাশের ডাইরেকশনে, আস্তে আস্তে সি পাওয়ারে ধর এ পাশে পৌঁছালো এইখান পর্যন্ত, আবার এখান থেকে মারতে হবে এই ডাইরেকশনে, ঠিক আছে, পৌঁছালো এইখান পর্যন্ত ডি, এখানে পর্যন্ত পৌঁছালো। কিন্তু এই যে চারটে ডাইরেকশন যে দেখতে পাচ্ছিস, কোন কোন চারটে? এই একটা ডাইরেকশন, এই একটা ডাইরেকশন, এই একটা ডাইরেকশন, আর এই একটা ডাইরেকশন। এই চারটা ডাইরেকশন যদি একই সাথে এই পয়েন্টটাই মারা হতো, মানে ইও এই দিক থেকে মারতো, এই মালটাও এই দিক থেকে মারতো, এই মালটাও এই দিক থেকে মারতো, ও আবার উপাস থেকে মারতো, তাহলে বলটা কিন্তু আলটিমেটলি এইখানে পর্যন্ত পৌঁছাতো। ঠিক আছে, বোঝার চেষ্টা কর জিনিসটা, সেম কনসেপ্ট, ঠিক আছে, বোঝার চেষ্টা কর। এইখানে ফুটবলটি আছে কিন্তু চারজন মিলে চারদিকেই মারার চেষ্টা করছে, আলটিমেটলি ও এইখান পর্যন্ত যেত। এটার ক্যালকুলেশন কি দাঁড়াতো? ফোর্স ই ইজিক্যাল টু ফোর্স এ প্লাস ফোর্স বি প্লাস ফোর্স সি অ্যান্ড প্লাস ফোর্স ডি। ঠিক আছে, এই হচ্ছে পলিগন মেথড। একই জিনিস, দুটো জিনিসটা একই। এর ক্ষেত্রে কি না বাহুর সংখ্যা বেশি, তাই জন্য এটাকে পলিগন ল বলা হয়। আর এর ক্ষেত্রে তিনটে বাহু দিয়ে বোঝানো হয়েছে লটাকে, তাই ওটা ট্রায়াঙ্গুলার ল বলা হয়। প্রথমের দিকে এই জিনিসগুলো আমি এই কারণে আলোচনা করিনি, কারণ মানে থিওরিটিক্যাল পার্টটা পড়তে না একটু বোরিং। যদি আমরা ম্যাথমেটিক্যাল পার্টটা প্রথমেই করে নিই তাহলে এগুলো জিনিসটা অনেকটা ইজি মনে হয়। আমরা অলরেডি অঙ্কগুলো করে নিয়েছি বলে হয়তো এগুলো অতটা আমরা গুরুত্ব দিয়ে মনে হচ্ছে না, ঠিক আছে লাস্ট দিনে পড়লেও হবে। কিন্তু এটা যদি প্রথমেই পড়তাম, প্রথমেই যদি থিওরিগুলো নিয়ে আলোচনা করতাম, তাহলে কিন্তু মনে হতো যে না, মনে হচ্ছে একটু কঠিন কঠিন ব্যাপার। ঠিক আছে, তাহলে আমাদের অফিসিয়ালি আমরা ফোর্স সিস্টেমের সমস্ত থিওরি আমরা শেষ করলাম। আজকের ভিডিওটা সমেত লাস্ট যে 6টা ক্লাস আছে সব ভিডিওগুলো আমি একটা প্লেলিস্ট করে গ্রুপে দিয়ে দেবো, প্রতিটা পার্ট বাই পার্ট দেখিস। একদম সেমিস্টারের আগে পর্যন্ত তোর যদি কোনো ফোর্স সিস্টেমের কোনো ম্যাথ নিয়ে প্রবলেম থাকে, ভিডিওগুলো দেখলে তুই বুঝতে পারবি। চেষ্টা করবি একটা খাতাতে ভিডিওটাতে কোন ভিডিওটাতে কোন ইয়েটা আছে, ম্যাথটা আছে, একটু যদি নোট করে রাখিস তাহলে লাস্ট মুমেন্ট আর খুঁজতে হবে না। ঠিক আছে, মানে আমি বলছি থার্ড ইয়ারদের ক্ষেত্রে যেটা প্রবলেম হচ্ছে, ধর সাপোজ কোনো একটা টপিক্স নিয়ে আমরা একটা ম্যাথ করিয়েছিলাম, আমাকে একটা থার্ড ইয়ার বলছে স্যার এই ভিডিওটা পাচ্ছি না, দেখুন না একটু, আমাকে একটু পাঠান তো। ওরা কারণটা হচ্ছে ওর ভিডিওটা ওরা নিজেরা দেখেছে, কিন্তু সেই সময় যদি একটু ভিডিওটা দেখে আমি প্রতিটা ভিডিওর একটা নাম্বারিং করে দিচ্ছি, নাম্বারিং করে যদি তুই পাশে একটা লিখে রাখিস তাহলে তোরই সুবিধা হবে লাস্টের দিকে। ঠিক আছে,
তাহলে প্রতিটা থিওরি নিয়ে আমরা আলোচনা করলাম যতগুলো আমাদের সিলেবাসে আছে। শুধু কাপল আর মুভমেন্ট, এই মুভমেন্ট অফ কাপল, এই দুটো জিনিস নিয়ে আমরা শুধু আলোচনা করব, দিয়ে আমার অঙ্কটা শেষ। আগের দিন মুভমেন্ট অফ ফোর্স নিয়ে আলোচনা করেছি, সেম জিনিসটি, কিন্তু মুভমেন্ট অফ কাপলটা একটু আলাদা, সামান্য আলাদা, কিন্তু এই একই মুভমেন্ট অফ ফোর্সও যা ছিল মুভমেন্ট অফ কাপলও তা, কিন্তু একটু আলাদা, জিনিসটা বোঝার চেষ্টা কর। আচ্ছা, এটার পেজ নাম্বারটা একটু বলে দে। পলিগন লয়ের কত নাম্বার, কোথায়, কত কত পেজ নাম্বার? 8, 23। পুরনো বইয়ের পেজ নাম্বার 23, আর নতুন বইয়ের কত? 31। নতুন বইয়ের পেজ নাম্বার 31 লিখে রাখবি থিওরি গুলো, নাহলে পরে ভুলে যাবি কোথায় কোথায় আছে। এগুলোই কিন্তু সিলেবাসে আছে, বাদ বাকি পড়ার কিছু দরকার নেই। হ্যাঁ, মোটা বইটা দেখে মানে অজ্ঞান হয়ে যাসনি যে এত মোটা বইটা পড়তে হবে, ঠিক আছে? এই পার্টগুলো পড়লেই হবে, ব্যাস। আচ্ছা, লাস্ট যে কনসেপ্টটা আমরা আসবো, যেটা আমরা আগে করাইনি, মুভমেন্ট অফ ফোর্স আমরা পড়িয়েছিলাম। কিরকম? আমি একটু আগেই ড্র করেছিলাম মুভমেন্ট অফ ফোর্সটা বোঝানোর সময়। দুটো পয়েন্ট আছে, একটা পয়েন্ট আমি ধরেছি সিম্পলি সাপোর্টেড, আর আরেকটা পয়েন্টে আছে একটা ফোর্স আছে, এরকম আমরা দেখিয়েছিলাম। আমরা এটাকে ধরেছিলাম এ, এটাকে ধরেছিলাম বি, এইখান থেকে এটার একটা লেন্থ ধরেছিলাম এল, আর এখানে একটা কি বলে ফোর্স দিয়েছিলাম। দিয়ে আমরা করেছিলাম কি, মুভমেন্ট অ্যাট এ ইজ ইকাল টু ফোর্স ইন্টু ডিস্টেন্স, তাই তো? এই সূত্র ধরে আমরা মুভমেন্ট অফ ফোর্স বার করেছিলাম, কারণ মুভমেন্ট অফ ফোর্সের সূত্র হচ্ছে ফোর্স ইন্টু ডিস্টেন্স। মুভমেন্ট অফ ফোর্স হচ্ছে ফোর্স ইন্টু ডিস্টেন্স, তবে কি একটা ফিক্সড পয়েন্ট ধরতে হবে। এই মুভমেন্টটা কার সাপেক্ষে? না এ পয়েন্টের সাপেক্ষে মুভমেন্ট। তো এটা হচ্ছে কি না মুভমেন্ট অফ ফোর্স। কাপলটা কি না, কাপল হচ্ছে, কাপলের ক্ষেত্রে এই মাঝখানের যে বা কি বলে, ধর কোনো একটা অবজেক্ট বলা হয় বা বস্তু বলা হয় বা যে কোনো জিনিস, এইটাকে বলা হয় লিভার আর্ম, এটাকে বলা হয় লিভার আর্ম। এই লিভার আর্মটাকে যদি এই দিক দিয়েও একটা ফোর্স লাগে, এই দিক দিয়েও একটা ফোর্স লাগে, দুটো ফোর্স কিন্তু একে অপরের প্যারালাল, বোঝার চেষ্টা কর। দুটো পয়েন্টেরই, এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট আর এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট, ঠিক আছে? এই পাশে একটা ফোর্স লেগেছে, এই পাশে একটা ফোর্স লেগে, একই দিকে নয় কিন্তু, হ্যাঁ, মানে এই ফোর্সটাও এদিকে নয় কিন্তু, বিপরীত দিকে ফোর্স, কিন্তু একটা ফোর্স আরেকটা ফোর্সের প্যারালাল। এই দুটো ফোর্সের যে জোড়টাকে, সেই জোড়টাকে বলা হয় কাপল। দুটো ফোর্সের জোড়টাকে বলা হয় কাপল, ঠিক আছে? বুঝতে পারছো? কাপলের সংজ্ঞাটা আশা করি তোদেরকে কাউকে বুঝাতে হবে না। দুটো ফোর্সের জোড়টাকে বলা হয় কাপল। এবার মুভমেন্ট অফ কাপল কি? যদি আমি মুভমেন্ট অফ কাপল বার করতে চাই, যে মুভমেন্ট অফ ফোর্স এ মানে এ পয়েন্ট, তখন ঠিক সেম বি পয়েন্টের যে ফোর্সটা আছে, এটা ধর সাপোজ নাম ফোর্স 1, আর এখান থেকে এটার ডিস্টেন্স ধর সাপোজ এল, ঠিক আছে? আর এই ফোর্সটার নাম ধর সাপোজ ফোর্স 2। তাহলে মুভমেন্ট অফ এ কি হবে? মুভমেন্ট অফ এ হচ্ছে ফোর্স 1 ইন্টু এল। আর যদি তুই ওই পাশের বার করিস যে মুভমেন্ট অফ বি পয়েন্টের মুভমেন্ট কি হবে, তখন এদিকের ফোর্স হচ্ছে ফোর্স 2 ইন্টু এল। এবার আমি একটা কথা কাউকে জিজ্ঞাসা করি, দেখি কে সঠিক উত্তরটা দিতে পারে। যখন আমি এ পয়েন্টের মুভমেন্ট বার করছি, তখন আমরা দেখতে পাচ্ছি একটা ফোর্স আর একটা ডিস্টেন্স, তাই তো? তো এ পয়েন্টেও তো একটা ফোর্স আছে, ওটা কেন ক্যালকুলেশন আনছি না? হ্যাঁ, না, হ্যাঁ, এটাকে ফিক্সড পয়েন্ট ধরে করছি, তাই না হয়েছিল কিন্তু হলো না বাকিটা। কেন আমরা এই ফোর্সটার ক্যালকুলেশন করছি না? সাপোজ মুভমেন্ট এট এ বার করছি, যখন এটা ফিক্সড পয়েন্ট, তখন আমরা যেমন একটা ফোর্স একটা ডিস্টেন্স দিচ্ছি, তো এই ফোর্সটা কেন দিচ্ছি না? এটার ক্যালকুলেশন কেন আসছি না? কারণটা হচ্ছে, যে পয়েন্টের মুভমেন্ট বার করব, যেটা ফিক্সড পয়েন্ট আমাদের হবে, ফিক্সড পয়েন্ট হবে, যে পয়েন্টের মুভমেন্ট বার করব, সেই পয়েন্টের উপর দিয়ে যদি কোনো ফোর্স যায়, তার আমি ডিস্টেন্স পাবো না, ডিস্টেন্সের জায়গায় 0 হবে। তাই জন্য আমি সেই ফোর্সের ক্যালকুলেশনটা রাখবো না। হ্যাঁ, ভালো করে জিনিসটা আগের দিনে হালকা বলেছিলাম, মনে হয় মনে নেই, তোরা লিখে রাখ, দরকার হলে লিখ লিখ লিখ, বাংলায় লিখে রাখ, আর কাউকে খাতাটা দেখাস না, লোক হাসবে, কিন্তু এটা বোঝার ক্ষেত্রে, ঠিক আছে? কোন পয়েন্টের মুভমেন্ট যদি বার করি, লিখে রাখ ইয়েতে, কোনো ফিক্সড পয়েন্টের মুভমেন্ট যখন আমরা বার করব, কোনো ফিক্সড পয়েন্টের যখন আমরা মুভমেন্ট বার করব, তখন ওই পয়েন্টের ওপর দিয়ে যদি কোনো ফোর্স যায়, তার মুভমেন্ট ক্যালকুলেশন আমরা করব না, কারণ আমরা ফোর্স পাবো কিন্তু ডিস্টেন্স পাবো না। ব্যাস, এইটুকুনিটা লিখে রাখিস।
ঠিক আমরা ফোর্স পাবো কিন্তু ডিস্টেন্স পাবো না, তাহলে এটাকেই বলা হচ্ছে কাপল। দুটো ফোর্সের জোরটাকে বলা হয় কাপল, আর কাপলের মুভমেন্টটাকে বলা হচ্ছে মুভমেন্ট অফ কাপল। কত নাম্বার পেজে আছে তোরা একটু দেখে বলে দে বাকিদেরকে, সবাই নোট ডাউন করে নিস। এই থিওরি গুলো পড়িস, এগুলো থিওরি 2 নম্বর থেকে পরীক্ষার খাতায় 2 থেকে 8 পর্যন্ত আসে থিওরি, ঠিক আছে, 2 নম্বর করে। আর ম্যাথমেটিক্যাল পোর্শন গুলো তো আমরা অলরেডি করিয়ে দিয়েছি। কত নাম্বার পেজে আছে একটু বলে দে। নতুন বইয়ের একদম কাপলে আছে, দেখ কাপল বলে একটা চ্যাপ্টার আছে। মুভমেন্টের পরের চ্যাপ্টার সম্ভবত, নতুন বইটা একটু আলাদা করেছে। পাসনি কত বলে দে না, 55 পেজ, দেখ 55 পেজে, ঠিক আছে। এরপর হয়তো অনেকের প্রশ্ন থাকবে যে স্যার এই যে আপনি মুভমেন্ট অফ কাপল করালেন, মুভমেন্ট অফ ফোর্স করালেন, এর তো বাকি অঙ্কগুলো না, বাকি অঙ্কগুলো করাবো, সেই অঙ্কগুলো ইকুইলিব্রিয়ামটা একটু বুঝতে হবে, নাহলে সেই অঙ্কগুলো হবে না, কারণ কিছু কিছু কন্ডিশন ইকুইলিব্রিয়াম অবস্থাতেই আছে, ঠিক আছে। তো যাই হোক, আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।